আজকে আমি স্টার্ট করতে চলেছি ক্লাস 10 এর লাইট আলো এই চ্যাপ্টারটি। ঠিক আছে, তো দেখো এই চ্যাপ্টারের প্রথমে আমাদের জেনে নিতে হবে রিফ্লেকশন বা প্রতিফলন কাকে বলে বা প্রতিফলন কি। এর আগে তোমরা অলরেডি এর আগের ক্লাসগুলোতে তোমরা এই প্রতিফলন কাকে বলে, প্রতিফলন কি জেনে এসছো, তাও আমি এখানে একবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি জিনিসটাকে। মনে করো এই একটা তল নিয়েছি, এই একটা তল নিয়েছি, ঠিক আছে। এই তল নিয়েছি, এই তলের মধ্যে একটা আলোক রশ্মি এসে এখানে পড়লো বা আপতিত হলো বলবো, ঠিক আছে। এইখান থেকে আলোক রশ্মি এসে এখানে পড়লো বা আপতিত হলো, ঠিক আছে। অবশ্যই আলোক রশ্মিটা এই তলে প্রতিফলনের পর ফিরে যাবে, ঠিক আছে। আলোক রশ্মিটা এভাবে ফিরে গেল, এই অভিমুখে ফিরে গেল। তাহলে এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটাকে আমরা বলছি আলোর প্রতিফলন। তার মানে এই যে রশ্মিটা, একে আমরা বলছি আপতিত রশ্মি বা আপতিত আলোক রশ্মি, বা ইংলিশে বললে কি বলবো, ইনসিডেন্ট রে। আর এটাকে আমরা বলছি প্রতিফলিত রশ্মি। বোঝা গেছে? বা রিফ্লেক্টেড রে। ঠিক আছে, তার মানে কি বললাম, একটা তল রয়েছে, এই তলে একটা আলোক রশ্মি এখানে এসে আপতিত হলো এবং আলোক রশ্মিটা এখানে ধাক্কা খেয়ে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে গেল, এই যে অর্থাৎ প্রতিফলিত হলো। এই যে পুরো ঘটনাটা একে আমরা বলছি কি আলোর প্রতিফলন। তাহলে যেই আলোক রশ্মিটা এসে এই তলের উপর পড়েছিল তাকে আমরা বলছি আপতিত রশ্মি, এবং যে রশ্মিটা প্রতিফলনের পর ফিরে গেছে তাকে আমরা বলছি প্রতিফলিত রশ্মি। খুব ভালো কথা। তাহলে এখন এই যে তলটা দেখছো, এই তলের উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম। তলের উপর যদি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, তাহলে এই যে আপতিত রশ্মিটা, এই যে অভিলম্ব, এটাকে কি বলছি অভিলম্ব। কোন তলের সাপেক্ষে? না যেই তলে আলোক রশ্মিটা এসে আপতিত হয়েছে সেই তলের উপরে এইটা একটা কি অভিলম্ব, ঠিক আছে। তাহলে এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মিটা একটা কোণ উৎপন্ন করেছে। দেখো আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি, এটা কোণ উৎপন্ন করেছে, এই কোণ। তাহলে এই কোণটাকে আমরা বলছি কি আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। এটাকে আমি কি বলছি আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবং এই যে রশ্মিটা, প্রতিফলিত রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটাকে আমরা বলছি প্রতিফলন কোণ। তাই কি বলছি আমরা প্রতিফলন কোণ বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। বোঝা গেছে? তাই কি বলছি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। বোঝা গেছে? এবার অলরেডি আমরা প্রতিফলনের সূত্র আমরা জানি। তাহলে আপতন কোণটাকে আমি নাম দিলাম আই দিয়ে প্রকাশ করছি, আর প্রতিফলন কোণটাকে আমি প্রকাশ করছি আর দিয়ে। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি জানি না, বলছে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পরের সঙ্গে সমান হবে। তাহলে এটা প্রথম সূত্র, যে আপতন কোণটা প্রতিফলন কোণের সঙ্গে আমার সমান হতে হবে, অর্থাৎ আই সমান সমান আর হবে, সবাই এটা জানি আমরা। এবং আরো এক 2 নম্বর সূত্রটা কি বলছে না, বলছে এই যে আপতিত রশ্মি এবং এই যে প্রতিফলিত রশ্মি, আর এই যে তলের উপরে রশ্মিটা আপতিত হয়েছে এবং যেখান থেকে প্রতিফলিত হয়েছে তার উপর যে অভিলম্ব টাকা হয়েছে, এই তিনটে জিনিস কি করবে না একই সমতলের উপর থাকবে। তা মনে করো আমার হাতটা যদি এখানে প্রতিফলক তল হয়, ঠিক আছে, তাহলে এখানে মনে করো একটা রশ্মি আপতিত হলো, ঠিক আছে, একটা রশ্মি আপতিত হলো, এইভাবে আপতিত হয়েছে এবং এই রশ্মিটা এইভাবে প্রতিফলিত হয়েছে। এবং এখানে যদি একটা লম্ব কল্পনা করি আমরা, তাহলে কি বলছে না এই তলের ওপরে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্বটা একই সমতলের উপর থাকবে। এইটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তার মানে কি দেখলাম আমরা, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্বটা একই সমতলের উপর থাকবে। খুব আশা করি বোঝাতে পেরেছি আমি। আচ্ছা, এর আগে যে আমরা প্রতিফলনের ঘটনাটা দেখলাম, ঠিক আছে, এই প্রতিফলনটা সমতলেও হতে পারে, আবার সমতলে না হয়ে একটা গলীয় তলেও হতে পারে। সেক্ষেত্রে একটা গলীয় তলেও হতে পারে, আবার সমতলেও হতে পারে, ঠিক আছে। তাহলে দর্পণ কি না, একটা দর্পণে যদি আলোক রশ্মি আপতিত হয় তবে তার প্রতিফলন ঘটে থাকে, অর্থাৎ একটা প্রতিফলক তল। দর্পণ হচ্ছে কি না একটা প্রতিফলক, দর্পণকে বলে হচ্ছে ইংলিশে মিরর, ঠিক আছে। এই দর্পণ
দর্পণ ক ধরনের হতে পারে? না, দর্পণ হচ্ছে প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সমতল দর্পণ, সমতল দর্পণ, আর একটা হচ্ছে আমার গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। তার মানে আমরা দেখলাম কি দর্পণ হচ্ছে একটা প্রতিফলক তল যেখানে আলোক রশ্মির প্রতিফলন ঘটে থাকে। তাই দর্পণ ক ধরনের হয়ে থাকে মেইনলি? না, দর্পণ প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। ঠিক আছে, তার সমতল দর্পণ তোমরা সবাই জানো না, একটা সমতল, অলরেডি আমি যেটা আঁকলাম আগের বার, ওটা কিন্তু একটা সমতল দর্পণ। সমতল দর্পণ এই যে ডটেড লাইনগুলো দেখাচ্ছি, এইখানে কি আছে না, সমতল দর্পণের পেছনের অংশটা, অর্থাৎ তার সামনের অংশে তার রশ্মির আপতন ঘটবে এবং সেখান থেকে তার প্রতিফলন ঘটবে, কিন্তু পেছনের অংশে কি দেওয়া আছে না, পেছনের অংশে একটা রেড সাইডের একটা আস্তরণ দেওয়া বা উপর প্রলেপ দেওয়ার জন্য তোমার হচ্ছে রশ্মিটা এখান থেকে বেরিয়ে যেতে পারে না, অর্থাৎ রশ্মির এখানে প্রতিফলন ঘটে থাকে এই কারণে। ঠিক আছে, তা এইটা হচ্ছে আমার একটা সমতল দর্পণ, সবাই জানো তোমরা। ঠিক আছে, কিন্তু আমাদের আলোচ্য বিষয় চ্যাপ্টারে সেটা হচ্ছে আমাদের গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ প্রধানত দু ধরনের হয়ে থাকে। একটা কি না, উত্তল দর্পণ, উত্তল দর্পণ, আর একটা হচ্ছে আমার অবতল দর্পণ, অবতল দর্পণ। তা এই দুটো জিনিস কি না, উত্তল দর্পণ আর অবতল দর্পণটা কি জিনিস না, মনে করো একটা গোলক রয়েছে, একটা গোলক রয়েছে। ঠিক আছে, এই গোলকের একটা অংশকে আমি এখান থেকে কেটে নিলাম, তাহলে এইটুকু যে অংশটা পেলাম, এই যে পোর্শনটা, এই পোর্শনটা আমি পেয়েছি। ঠিক আছে, তাহলে এই পোর্শনে আমি কি করেছি না, রেড অক্সাইডের একটা আস্তরণ দিয়ে দিয়েছি, উপর প্রলেপ দিয়ে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ এই তল বরাবর আমার কি হবে না, এই তলে আমার প্রতিফলনের ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তাহলে এই যে শেপটা, এইটা কি না, এইটা একটা হচ্ছে আমার অবতল, অবতল অবতল শেপ, সেই জন্য এটাকে আমরা বলছি অবতল দর্পণ, অবতল দর্পণ। অর্থাৎ কি করলাম না, একটা গোলক ছিল, গোলকের একটা অংশ আমি কেটে নিলাম। ঠিক আছে, এবং তার কেটে নেওয়ার পরে এবং তার পেছনের অংশটাকে আমি কি করলাম না, একটা রূপোর প্রলেপ আমি দিয়ে দিলাম। তা সেক্ষেত্রে সামনের যে তলটা থাকবে সেটা প্রতিফলক তল হিসেবে কাজ করতে পারে, এবং সেই দর্পণটা কি ধরনের দর্পণ না, এটা অবতল দর্পণ। বোঝা গেছে, কারণ এই তলটা হচ্ছে আমার অবতল, সেই কারণে এটা অবতল দর্পণ। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমি আসছি উত্তল দর্পণ। উত্তল দর্পণের কনসেপ্টটা কি না, এই একটা গোলকই রয়েছে মনে করো, এর আমি আরেকটা অংশ হয়ে কেটে নিলাম। ঠিক আছে, তবে আমি কি পেলাম, আরো একটা অংশ পেলাম এবং কাটা অংশ পেলাম। বোঝা গেছে? তাহলে আমি কি করলাম, তার ভিতর দিকের তলটাকে আমি আস্তরণ দিয়ে দিলাম, উপর প্রলেপ দিয়ে দিলাম, ডটেড লাইন দিয়ে দেখা যায় সেটা আমি উপর প্রলেপ আস্তরণ দিয়ে দিয়েছি। তাহলে সামনের যে তলটা, এটাতে একটা উত্তল তল, উত্তল তল, এই তলে আলোক রশ্মির প্রতিফলনটা ঘটবে এই তলে। ঠিক আছে, এই তল বরাবর আলোক রশ্মির প্রতিফলনটা ঘটবে, অর্থাৎ এইটাকে আমরা বলছি এখন উত্তল দর্পণ, উত্তল দর্পণ। আশা করি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার উত্তল দর্পণ, অবতল দর্পণ এবং সমতল দর্পণ। তা এবার আমরা এই যে গোলীয় দর্পণগুলো দেখলাম, এই গোলীয় দর্পণের মেরু, মুখ্য ফোকাস, বক্রতা কেন্দ্র, এই সমস্ত নিয়ে আলোচনা করব। তা প্রথমে দেখো আমরা আসছি একটা গোলীয় দর্পণে আলোচনা করছি, সেটা হচ্ছে মনে করো আমরা নিলাম অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ আমরা নিয়েছি, এই অবতল তল, এর পেছনের তলটাকে আমি প্রলেপ দিয়ে দিয়েছি যাতে আলোক রশ্মিটা ওখান থেকে পাস করতে না পারে। তাহলে এই তলে আলোক রশ্মিটা কি হবে না, প্রতিফলন ঘটবে সামনের তলটাতে, অর্থাৎ এই সামনের তলটাতে আলোক রশ্মির প্রতিফলন ঘটবে। ঠিক আছে, তাহলে এটা একটা কি না, অবতল দর্পণ। এই অবতল দর্পণে আমরা মেরু, মুখ্য ফোকাস এগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে দেখো, এই যে অবতল দর্পণটা দেখতে পাচ্ছ, এই অবতল দর্পণের ঠিক যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুটাকে বলা হয় অবতল দর্পণের মেরু। বোঝা গেছে? তাহলে কি বললাম না, এই যে একটা অবতল দর্পণ আছে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম। উত্তল দর্পণ যদি আমি একটা আঁকি এভাবে, এই তলটাকে আমি আস্তরণ দিয়ে দিলাম, তাহলে এর যে মধ্যবিন্দুটা, এই দর্পণটার যে মধ্যবিন্দুটা, এই দর্পণটার যে মধ্যবিন্দুটা, একেই আমরা বলছি কি না, মেরু, দর্পণটার মেরু। ঠিক আছে, একই রকম দুটো জিনিস। ঠিক আছে, এবার তাহলে উত্তল দর্পণ আর অবতল দর্পণের মেরু সম্বন্ধে আমরা জানলাম, এটা কি না, মেরুবিন্দু বা পোল, মেরু বা পোল বলা হবে, পোল। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা জানবো বক্রতা কেন্দ্র কাকে বলে এবং বক্রতা ব্যাসার্ধ কি, ফোকাস দূরত্ব কি, সব জানবো আস্তে আস্তে। তা দেখো, মেরু জানলাম। এবার এই যে অলরেডি আমি বলেছি যে এই যে অবতল দর্পণ বলো, উত্তল দর্পণ বলো, অলরেডি কি করে তৈরি করা হয়েছে না, একটা গোলকের একটা অংশকে কেটে নিয়ে
এটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে অংশটা কেটে নেওয়া হয়েছে সেটা একটা গোলকের অংশ নিশ্চয়ই, মনে করো এই দর্পণটার কথাই আমি বলছি। ঠিক আছে, এটা একটা গোলকের অংশ। ঠিক আছে, সেই গোলকের একটা কেন্দ্র আছে, মনে করো কেন্দ্রটা এরকম একটা জায়গায় আছে। ঠিক আছে, এই যে কেন্দ্রটা এরকম একটা জায়গায় আছে। ঠিক আছে, এরকম একটা জায়গায় আছে কেন্দ্রটা। তাহলে বলছে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে আমরা বলছি এই যে গোলীয় দর্পণটা আছে তার বক্রতা কেন্দ্র। তার মানে কি বললাম, যে একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রবিন্দুকে আমরা বলবো কি ওই দর্পণটার বক্রতা কেন্দ্র। বোঝা গেছে? আশা করি বোঝাতে পারলাম। একই রকম ভাবে এই উত্তল দর্পণটার ক্ষেত্রে একই রকম, যে এই যে দর্পণটা আছে সেটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে আমরা বলছি এই দর্পণটার বক্রতা কেন্দ্র। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার এটাকে কি বলছি, তাহলে বক্রতা কেন্দ্র, এটাকে আমরা বলছি বক্রতা কেন্দ্র। বোঝা গেছে? এবার একই রকম ভাবে এটাও আমার বক্রতা কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা এবার বলছে এই বক্রতা কেন্দ্র এবং মেরুবিন্দুকে যদি কানেক্ট করা হয় সরলরেখা দ্বারা, ঠিক আছে, সরলরেখা দ্বারা যদি কানেক্ট করি, এই যে সরলরেখাটা আমরা পেলাম, এই সরলরেখাটাকে বলছি আমরা এই দর্পণটার প্রধান অক্ষ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটা কি জানো, প্রধান অক্ষ, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, বা এটাকে বলা হচ্ছে কি না প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাকে বলা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আমরা কি কি জানলাম, একটা গোলীয় দর্পণের মেরু জানলাম, বক্রতা কেন্দ্র জানলাম, প্রধান অক্ষ জানলাম। ঠিক আছে, এইবার আমরা জেনে নেব বক্রতা ব্যাসার্ধ। একটা দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি। দেখো বক্রতা কেন্দ্র তো আমরা জানলাম। ঠিক আছে, তাহলে এই বক্রতা কেন্দ্র কোনো একটা গোলীয় দর্পণে, সেটা উত্তল দর্পণ হতে পারে, অবতল দর্পণ হতে পারে, তার বক্রতা কেন্দ্র এবং মেরুবিন্দু সংযোগকারী সরলরেখা বা সংযোগকারী দৈর্ঘ্যটা, ঠিক আছে, তাকে আমরা বলছি কি না যে দর্পণটা আছে তার বক্রতা ব্যাসার্ধ। তার মানে এটাকে যদি আমি নাম দিই, সি দ্বারা যদি নাম দিই এবং এটাকে যদি ও বলি, তাহলে সি ও, এটাকে আমরা কি বলছি, এই যে দর্পণটা আছে, অবতল দর্পণটা আছে, তার বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা ব্যাসার্ধ বলছি এটাকে আমরা। বোঝা গেছে? এটাকে আমরা কি বলছি, বক্রতা। একই রকম ভাবে এটাকে যদি মনে করো আমি নাম দিলাম এম, এটাকে নাম দিলাম মনে করো এন, এটা বক্রতা কেন্দ্র অলরেডি আমি বলেছি। তাহলে এই যে এম এন কে যদি আমি দৈর্ঘ্যটা যদি দেখি, তাহলে এম এন দৈর্ঘ্যটাও কি আমার হবে এই উত্তল দর্পণটার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ। আশা করি আমি বোঝাতে পেরেছি। এইবার আমরা জানবো যে গোলীয় দর্পণ যে মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস কাকে বলে। তো দেখো ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস, বা প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, তো মনে করো একটা অবতল দর্পণ রয়েছে, একই রকম উত্তল দর্পণের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। ঠিক আছে, তো একটা অবতল দর্পণ আমি নিয়েছি। ঠিক আছে, এই সামনের তলটা প্রতিফলক তল। আচ্ছা, এইবার তাহলে আমরা প্রধান অক্ষ জানি কোনটা, মেরু কোনটা জানি আমরা, এটাকে আমরা মেরু বলছি, এটাকে নাম দিয়েছি ও মনে করো। ঠিক আছে, এবং এইখানে যে একটা মনে করো বিন্দু আছে, আচ্ছা ছেড়ে দাও, এই যে বিন্দুটা আছে এটাকে আমরা বলছি কি না এর বক্রতা কেন্দ্র। অলরেডি আমরা আগে দেখেছি এটা। ঠিক আছে, তাহলে সি ও ডিস্টেন্সটা আমরা কি বলছিলাম, বক্রতা ব্যাসার্ধ, সেটা আমরা অলরেডি জেনে নিয়েছি। এবার বলছি মুখ্য ফোকাস কাকে বলে। না মনে করো আমরা অলরেডি বলেছি যে গোলীয় দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির প্রতিফলন ঘটবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল যদি একটা রশ্মি আসে, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি মনে করো দর্পণে গিয়ে আবদ্ধ করবে। এই যে সমান্তরাল রশ্মি মানে কি না, প্রধান অক্ষ এবং এই যে রশ্মিটা আছে এর সঙ্গে দূরত্বটা অলওয়েজ তার কি হবে না, ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে তবেই সেই রশ্মিটাকে আমরা বলবো কি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। বোঝা গেছে? এই ডিসটেন্সটা সবসময় সেম থাকতে হবে। তার মানে কি বললাম, যে প্রধান অক্ষের সমান্তরাল একটা যদি আলোক রশ্মি এই দর্পণে গিয়ে আপতিত হয়, এই যে অ্যারো দিয়ে আমি অভিমুখটা বোঝাচ্ছি, এভাবে আপতিত হলো। ঠিক আছে, তা প্রতিফলনের পর ও একটা বিন্দু দিয়ে যে পাস করে যাবে। ঠিক আছে, এই বরাবর পাস করে যাবে। তাহলে যে বিন্দু দিয়ে পাস করবে তাকে আমরা বলছি এই যে অবতল দর্পণটা আছে তার মুখ্য ফোকাস বিন্দু। তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুটাকে আমরা কি বলছি না, মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু। বোঝা গেছে? মুখ্য ফোকাস বিন্দু। আচ্ছা, এবার উত্তল দর্পণের ক্ষেত্রে জিনিসটা কি, উত্তল দর্পণের ক্ষেত্রে বিষয়টা মনে করো একটা উত্তল দর্পণ আমি নিয়েছি।
উত্তল দর্পণ নিয়েছি একটা, এইটা আমার প্রধান অক্ষ, ঠিক আছে। এই পাশে আমার কি আছে, বক্রতা কেন্দ্র আছে, এটা মেরুবিন্দু, ঠিক আছে। এটা মেরুবিন্দুটাও নাম করো ও ড্যাশ নাম দিচ্ছি এটা অলরেডি, কারণ এখানে আমি ও নাম দিয়েছি, ও ড্যাশ নাম দিলাম এখানে, ঠিক আছে। আর এটাকে নাম দিয়েছি সি ড্যাশ, মানে বক্রতা কেন্দ্র বোঝাচ্ছি ওটা দিয়ে, ঠিক আছে, সেন্টার। তাহলে বলছে এই যে অবতল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে জিনিসটা একই রকম, শুধু একটু আলাদা। বিষয়টা কি না, প্রধান অক্ষের সমান্তরাল একটা, কারণ এই তলটা তো আমার হচ্ছে কি প্রতিফলক তল, এই প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি আপতিত হলো, ভালো কথা। প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি আপতিত হলো, আপতিত হওয়ার পর রশ্মিটা তো প্রতিফলিত হয়। তা বলছে এই রশ্মিটা প্রতিফলিত এমন ভাবে হবে যে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, অর্থাৎ এই যে আপতিত হলো, এইভাবে রশ্মিটা ফিরে গেল। তাহলে এই যে রশ্মিটা ফিরে গেল, হ্যাঁ, এই রশ্মিটাকে যদি আমি পিছন দিয়ে ডটেড লাইন দিয়ে বাড়ি, তাহলে একটা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ মনে হবে যে এই বিন্দু থেকে রশ্মিটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো কি, এটার মুখ্য ফোকাস বিন্দু। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। একটা উত্তল দর্পণ আছে, এটা মেরুবিন্দু, এটা ফোকাস বিন্দু, বক্রতা কেন্দ্র। তাহলে কি বলছে, এই যে উত্তল দর্পণটা আছে, তার প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি এতে গিয়ে আপতিত হলো, ঠিক আছে। আপতিত হওয়ার পর রশ্মিটা এমন ভাবে প্রতিফলিত হলো যাতে দেখে মনে হয় যেন রশ্মিটা একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে। তাহলে যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে তাকে আমরা বলবো কি, উত্তল দর্পণটার মুখ্য ফোকাস বিন্দু। বোঝা গেছে? তাহলে এই বিন্দুটা কি বলবো আমরা, মুখ্য ফোকাস বলবো। আশা করি বোঝাতে পারলাম আমি। গুরুত্বপূর্ণ দুটো প্রমাণ আমরা দেখে নেব। একটা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দূরত্বের দ্বিগুণ, ঠিক আছে, তার ফোকাস দূরত্বের দ্বিগুণ। প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করব, তারপরে একই রকম ভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করব। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে R equals to 2F এর প্রমাণ। খুব ইজি প্রমাণটা। দেন আরটা কি, আরটা হচ্ছে একটা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। অলরেডি আগে আমরা বলেছি সেটা, যে মেরুবিন্দু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, সেটা হচ্ছে তার বক্রতা ব্যাসার্ধ। তাহলে প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে করছি। তাহলে অবতল দর্পণটা প্রথমে আমি এঁকে নেব। এটা আমার অবতল দর্পণ, ঠিক আছে। এটা প্রধান অক্ষ, এটা মেরুবিন্দু, তার নাম দিয়েছি ও মনে করো, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে মনে করো দর্পণটার বক্রতা কেন্দ্র, ঠিক আছে, এবং এইটা হচ্ছে তার ফোকাস দূরত্ব। এই মুখ্য ফোকাস বিন্দু, এই মুখ্য ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে আমি দেখো এফ দিয়ে ডিনোট করেছি, ছোট হাতের এফ দিয়ে ডিনোট করেছি। এবং সি থেকে ও পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে কি আমার বক্রতা ব্যাসার্ধ, সেটাকে আমি আর দিয়ে ডিনোট করেছি, ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে। তার মানে আমি এখানে ছোট করে লিখে নিই আগে, যে সিইউ ডিস্টেন্সটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ সমান সমান আর, বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। আর এফও দূরত্বটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব, বোঝা গেছে? এবার ছবিটা আমি ভালো করে আঁকবো। তো দেখো, এই যে রয়েছে এর প্রধান অক্ষ, এটা এই প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি সেখানে আপতিত হলো, ঠিক আছে, এই দর্পণটাতে আপতিত হলো। তা প্রতিফলনের পরও কি হবে না, ফোকাস বিন্দু দিয়ে যাবে। এটা আমি অলরেডি আগে বলেছি নিয়ম, এটা হচ্ছে আলোকরশ্মি আকার নিয়ম, ঠিক আছে। যেটা আমি পরে আস্তে আস্তে আলোচনা করবো ডিটেলসে আরো, ঠিক আছে। আপাততটুকু জেনে রাখো যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোকরশ্মি লেন্সে কোনো দর্পণে আপতিত হয়, সেটা প্রতিফলনের পর মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে বা মুখ্য ফোকাস বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। যেটা আমরা অবতল দর্পণ নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যেটা কি আমার, এটা আমার বক্রতা কেন্দ্র, ঠিক আছে। তাহলে এইখানে আলোকরশ্মিটা আপতিত হয়েছিল, এর একটা নাম দিয়ে দিলাম, এটা মনে করো নাম দিলাম পি বিন্দু নাম দিলাম। আর রশ্মিটা যে নাম দিয়ে, এটা কিউ নাম দিলাম, এটাকে মনে করো আমি এটাকে নাম দিচ্ছি মনে করো এক্স। তাহলে কিউ আর পথে রশ্মিটা আপতিত হয়েছিল এবং পি এক্স পথে রশ্মিটা প্রতিফলিত হয়েছে। এবার দেখো,
তাহলে সি বিন্দুটা কি আমার বক্রতা কেন্দ্র, এই সি বিন্দুর সঙ্গে আমি পি বিন্দুটাকে কানেক্ট করে দিলাম। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা কি জিনিস না, দেখো এইটার একটা গোলকের অংশ অলরেডি আমি বলেছি, ঠিক আছে, আর এইটা তাহলে কি হবে আমার সিপিটা কি হবে, একটা ব্যাসার্ধ হবে, যে গোলকের অংশ, এই দর্পণটা যে গোলকের অংশ তার ব্যাসার্ধ হবে সিপি, বোঝা গেছে। আচ্ছা, এইবার সিপি যদি ব্যাসার্ধ হয় তাহলে সিপিটা এই গোলীয় দর্পণের উপর লম্ব। কেন লম্ব? কারণ ক্লাস 10 একটা উপপাদ্য অলরেডি আমরা পড়েছি বা পরে হয়তো পড়ব, বৃত্তের ব্যাসার্ধটা বৃত্তের পরিধির সঙ্গে তা সবসময় লম্ব হয়। তাহলে একই রকম ভাবে গোলকের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, যে বক্রতা ব্যাসার্ধটা সেই গোলকের কোনো একটি অংশে লম্ব হবে। কারণ হচ্ছে এই বিন্দুটি যদি একটা স্পর্শক আঁকি, এই স্পর্শকের সঙ্গে সিপিটা লম্ব হবে, সেক্ষেত্রে আমার কি হবে, সিপিটা এই গোলকের এই তলটার উপরে কি হবে না, লম্ব হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে রশ্মিটা এভাবে আমাদের আপতিত হলো এবং এভাবে প্রতিফলিত হয়েছে। তাহলে একটা জিনিস এখানে, তাহলে এখানে দেখো এটা যেহেতু অভিলম্ব, তার মানে কি সিপিটা এই গোলীয় তলের উপর অভিলম্ব। তাহলে আমি অলরেডি প্রথমেই বলেছি যে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা বলি আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে তাকে আমরা বলি কি না, প্রতিফলন কোণ। বোঝা গেছে? তার মানে আপতন কোণ কোনটা, কিউপিসি, এটা আপতন কোণ আমার, ঠিক আছে, এটা আই দিয়ে প্রকাশ করছি আমি, বা ইনসিডেন্ট রে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলিত কোণটাকে আমি কিভাবে ডিনোট করব না, সিপিএফ, অ্যাঙ্গেল সিপিএফ, এটা আমার হচ্ছে প্রতিফলন কোণ, এটাকে আমি আর দিয়ে ডিনোট করছি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বোঝা গেছে? তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা সবাই জানি যে আই ইকুয়ালস টু আর, অর্থাৎ বলা যায় যে কিউপিসি আর সিপিএফ এই অ্যাঙ্গেল দুটো সমান। একদম বেসিক জ্যামিতিতে আমরা আস্তে আস্তে শিখবো, একদম কোনো তাড়াহুড়ো আমাদের নেই। কোণ কিউপিসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিপিএফ, অর্থাৎ আই সমান সমান আর আপতন কোণ প্রতিফলন কোণের সঙ্গে সমান। এবার একটা জিনিস খুব ইজিলি, একদম দুটো জিনিস এখানে মাথায় রাখলে প্রমাণটা একদম শেখা যাবে। দেখো কিউপিটা এই প্রধান অক্ষের সমান্তরাল, আচ্ছা, এবং ভালো করে লক্ষ্য করো সিপিটা এখানে কি ছেদক। তাহলে একটা উপপাদ্য আমরা পড়েছিলাম ক্লাস 8-এ যে দুটো রশ্মি পরস্পর সমান্তরাল, ঠিক আছে, একটা ভেদক আছে, সেক্ষেত্রে কি বলছে যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা পরস্পরের একান্তর কোণ এবং সমান, তাই তো। অর্থাৎ এটাকে যদি আমি এটা মনে রাখার জন্য তোমরা কিভাবে মনে রাখতে পারবে, জেড, দেখো জেড, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পরস্পরের সঙ্গে সমান হচ্ছে, তাই না? তাই নয় কি? তাহলে এটা কি একান্তর কোণ অলরেডি আমরা পড়ে এসেছি। এটাকে মাথায় রাখার জন্য কিভাবে মাথায় রাখবে না, জেড দিয়ে মাথায় রাখবে, জেড, ঠিক আছে, এই জেড, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পরস্পরের সঙ্গে সমান, ঠিক আছে, এই অ্যাঙ্গেল পরস্পরের সঙ্গে সমান হচ্ছে। একই রকম দেখো এখানে কোন একটা অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, কি করে পাচ্ছি দেখো, কিউপিসি অ্যাঙ্গেল কিউপিসি, আমি একটু হাইলাইট করি জিনিসটাকে, এই যে কিউপিসি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, বোঝা গেছে? এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান হবে, অবভিয়াসলি দেখো পিসিএফ এর সঙ্গে সমান। দেখো কারণটা কি, জেড উৎপন্ন করছে, এই জেড দেখতে পাচ্ছ, জেড উৎপন্ন হয়েছে দেখতে পাচ্ছ, জেড, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল হবে, অর্থাৎ আমরা বলতে পারি পিসিএফ, অ্যাঙ্গেল পিসিএফ। বোঝা গেছে? অ্যাঙ্গেল পিসিএফ। এবার দেখো তার মানে কিউপিসিটা কার সঙ্গে সমান ছিল, কিউপিসিটা সমান ছিল সিপিএফ এর সঙ্গে। তার মানে আমরা বলতে পারছি অ্যাঙ্গেল সিপিএফ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিসিএফ, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল আর এই যে অ্যাঙ্গেল পরস্পর সমান, তাই তো। তাহলে দেখো এই যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছ পিসিএফ, যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, ত্রিভুজ পিসিএফ, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো কোণ সমান, তাই না? এই দুটো কোণ সমান। তাহলে একটা উপপাদ্য আরেকটা ইটে পড়েছিলে যে দুটো কোণ যদি সমান হয় তাহলে দুটো কোণের যে সংশ্লিষ্ট বাহু, অর্থাৎ পিএফ বাহু আর সিএফ বাহু পরস্পরের সঙ্গে সমান হবে, তাই তো। পিএফ বাহু আর সিএফ বাহু পরস্পরের সঙ্গে সমান, ক্লাস 8-এর একটা উপপাদ্যতে আমরা পড়েছি, তাই তো। তাহলে এই দুটো পরস্পর কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এইবার দেখো ভালো করে লক্ষ্য করো, এখন
এই লেন্সের এই কার্ভেচারটা বা বক্রতাটা, এই বক্রতাটা যদি কম হতো তাহলে পি বিন্দু আর ও বিন্দু পরস্পর কাছাকাছি থাকতো, তাই না? অর্থাৎ লেন্সের মানে লেন্স বলছি, দর্পণের উন্মেষটা যদি ক্ষুদ্র হতো তাহলে পি বিন্দু আর ও বিন্দু কাছাকাছি থাকতো। তার মানে যদি কাছাকাছি থাকতো তবে আমি বলতে পারতাম এফ পি সমান সমান এফও, তাই না? বলতে পারতাম কিনা? বা পি এফ সমান সমান এফও বলতে পারতাম। কখন বলতে পারতাম? যখন লেন্সের এটা উন্মেষটা ক্ষুদ্র। কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে আমাদের প্রমাণের জন্য যে লেন্সের এই উন্মেষটা খুব ক্ষুদ্র, অর্থাৎ এই বক্রতাটা খুবই ছোট। এই পর্যন্ত ঠিক আছে? তার মানে পি এফ সমান সমান এফও হচ্ছে আমাদের, আর এফও সমান সমান কি? এফ মানে ফোকাস দূরত্ব। তার মানে পি এফ সমান সমান হয়ে যাবে কি আমার? এফ সমান সমান হচ্ছে কি হবে আমার? এফও হবে। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করলো, আমরা দেখলাম সিএফ, তার মানে আমরা বলতে পারছি যে সিএফ সমান সমান এফও বলতে পারছি, কারণ পিএফ সমান সিএফ, আবার পিএফটা এফ এর সঙ্গে সমান, তাই না? বা এফ এর সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারছি এই যে সিএফ আর এফও পরস্পর সমান, তাই তো? তা যদি সমান হয় তাহলে সিওটা আমরা কি জানি? বক্রতা ব্যাসার্ধ। তাহলে সিও সমান সমান আমরা বলতে পারছি, সিও এখানে করছি, সিও সমান সমান আমরা বলতে পারছি, কি বলতে পারছি? সিএফ সমান প্লাস এফও। আর সিএফ আর এফও দুজনেই সমান, তার মানে এফও মানে কি? এফ। আর সিএফ মানেও কি হবে? এফ। তাহলে বলতে পারি 2f। আর এখানে এটা সমান সমান কি? সিও মানে আর, আর ইকুয়াল টু 2f প্রমাণিত। বা ঘুরিয়ে বলা যায় আর টুটা যদি ভাগ দিয়ে দিই r/2 ইজ ইকুয়াল টু f। আশা করি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এইবার আমরা ওই একই প্রমাণ দেখব, এটা আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে r ইকুয়াল টু 2f, অর্থাৎ একই প্রমাণ। r মানে এখানে কি? বক্রতা ব্যাসার্ধ, এফটা সমান সমান কি? ফোকাস দূরত্ব। একই রকম, যে বক্রতা ব্যাসার্ধটা ফোকাস দূরত্বের দ্বিগুণ, এটা আমরা দেখবো প্রমাণটা একই রকম। ঠিক আছে, দেখো আমরা কিভাবে করব। আমরা উত্তল দর্পণ প্রথমে এঁকে নেব, এঁকে নিলাম। এই তলটা হচ্ছে আমার আচ্ছাদন দেওয়া আছে বা আবরণ দেওয়া, আস্তরণ দেওয়া হয়েছে এটা দিয়ে। তাহলে এই সামনের তলটা আমার কি হবে? এই সামনের তলটা হবে আমার কি না? প্রতিফলক তল। আচ্ছা, ভালো করে আমি আঁকি, এসে ভালো করে একটু আঁকি। ঠিক আছে, প্রধান অক্ষ এটা, এটা মেরু, মেরু বিন্দুর নাম দিয়েছি ও মনে করো। ঠিক আছে, আচ্ছা তাহলে বেঁকে গেল। এই বিন্দুটা মনে করলাম, মনে করো বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, আর এটা মনে করো আমাদের ফোকাস বিন্দু এফ। ঠিক আছে, ফোকাস বিন্দু এফ। এবার দেখো একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, একটা আলোক রশ্মি এখানে আমার আপতিত হয়েছে। ঠিক আছে, আলোক রশ্মি আপতিত হয়েছে। এটা প্রতিফলনের পর এইভাবে বেরিয়ে যাবে, অর্থাৎ পিছন দিয়ে যদি বাড়িয়ে দিই মনে হবে এফ বিন্দু থেকে বেরোচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। আচ্ছা, তাহলে আমি এই যে সি বিন্দু আর এই যে এইখানে যে আপতন বিন্দুটা আছে বা সেই বিন্দুটা আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, কানেক্ট করে দিলাম। তাহলে এই যে এটা যদি আমি নাম দিই, এটা আমি নাম দিচ্ছি মনে করো পি নাম দিলাম, তাহলে সিপিটা এই তলটার উপর লম্ব, একই কারণের জন্য যেটা বক্রতা ব্যাসার্ধ, যে গোলকের তলের উপরে লম্ব হবে। ঠিক আছে, তাহলে এটা আমার কি হবে? অভিলম্ব। এটা আমি বাড়িয়ে দিই একটুখানি। ঠিক আছে, এভাবে আমি বাড়িয়ে দিলাম জিনিসটাকে, এভাবে আমি জিনিসটাকে বাড়িয়ে দিলাম। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি রশ্মিগুলোর নাম দিয়ে দিই। এটা নাম দিলাম কিউ, এটা আর, এই অভিলম্বটা আমি পুরো নাম দিচ্ছি মনে করো, এটা নাম দিলাম এন, সিএন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কিউপি রশ্মিটা আপতিত হয়েছে ও পি আর পথে প্রতিফলিত হয়েছে। এই সিএনটা পুরোটা হচ্ছে আমার কি? অভিলম্ব। এবং এই যে পি আর রশ্মিটা প্রতিফলিত হয়েছে, সেটা রশ্মিটাকে আমি পিছন দিকে বাড়িয়েছি, দেখে মনে হচ্ছে যে ফোকাস বিন্দু এফ থেকেও বেরিয়ে আসছে। তাহলে দেখো এইটা আমার আপতন কোণ, কারণ অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির যে কোণটা উৎপন্ন তাকে বলা হয় আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, আর প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে তাকে আমরা কি বলি না? প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। একই রকম ভাবে এই আপতন কোণটাকে আমি, প্রতিফলন কোণটাকে আমি আর বলছি, প্রতিফলন কোণটাকে আমি আর বলছি। ঠিক আছে, তার মানে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি জানি? যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পরের সঙ্গে সমান। তাহলে আপতন কোণটা দেখো কিউপিএন, অ্যাঙ্গেল কিউপিএন, এটা আমার আপতন কোণ।
দেখো লক্ষ্য করো, কিউপিএন, এটা আমার আপতন কোণ, এটাকে নাম দিয়েছি আপতন কোণ বা আই নাম দিয়েছি, ঠিক আছে। এবং অ্যাঙ্গেল আর পিএন, অ্যাঙ্গেল আর পিএন, এটা আমার হচ্ছে প্রতিফলন কোণ, বোঝা গেছে। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী এই দুটো পরস্পর সমান, তার মানে আমরা বলতে পারছি আই সমান সমান আর, বা অ্যাঙ্গেল কিউপিএন ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর পিএন, এটা আমরা বলতে পারছি। এবার দেখো খুব ভালো করে, এখানে একটা জিনিস বোঝার আছে, খুব ইম্পর্টেন্ট এবং ছোট জিনিস, ভালো করে লক্ষ্য করো। দেখো এইটা সমান্তরাল কার সঙ্গে সমান্তরাল? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। আচ্ছা, তার মানে কিউপি এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাই তো। এবং এনসিটা হচ্ছে আমার ভেদক বা ছেদক যাই বলো, তাহলে একটা এইটা আমরা উপপাদ্য পড়েছিলাম একই রকম। এই দুটো যদি সমান্তরাল রশ্মি হয়, ঠিক আছে, এই দুটো যদি সমান্তরাল রশ্মি হয়, তাহলে সেক্ষেত্রে বলছে এটা ছেদক, ঠিক আছে, এটা আমার ছেদক। তাহলে বলছি এই যে অ্যাঙ্গেল আর এই যে অ্যাঙ্গেল পরস্পরের হচ্ছে কি অনুরূপ কোণ, এবং অনুরূপ কোণগুলো পরস্পরের সঙ্গে কি হবে? সমান হতে হবে। অর্থাৎ দেখো এখানে এরকম একটা স্ট্রাকচার পাচ্ছ নাকি, এইটা এর সঙ্গে সমান্তরাল, এইটা ছেদক, তার মানে এই যে অ্যাঙ্গেল আর এই যে অ্যাঙ্গেল পরস্পরের সঙ্গে সমান হবে কি না? তার মানে এই যে অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান হবে কি না? তা দেখো এটার সঙ্গে তুলনা করো, তার মানে এইটা আর এইটা পরস্পর কি হবে? অনুরূপ কোণ। অর্থাৎ অ্যাঙ্গেল কিউপিএন ইজ ইকুয়াল টু বলতে পারছি পিসিএফ বলতে পারছি। এবার লক্ষ্য করো, তাহলে এটা আমরা সমান বলতে পারছি। এবার দেখো আর জিনিস ভালো করে লক্ষ্য করবে, এখানটাতে আর পি এন অ্যাঙ্গেল আর, তাই তো, আর পি এন এই যে অ্যাঙ্গেল আর, এইটার বিপ্রতীপ কোণ কোনটা? এইটা। কারণ কি, এই যে রশ্মিটা ক্রস করেছে, আমরা সবাই কি পড়েছিলাম, দুটো রশ্মি পরস্পর ক্রস করলে যে অ্যাঙ্গেল দুটো উৎপন্ন করে বিপরীত, এইটা এটার বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণ। একই রকম ভাবে এখানেও দেখো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এরকম একটা, এই যে আর এই যে, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পরস্পর কি হবে? বিপ্রতীপ কোণ। তার মানে আমরা বলতে পারছি অ্যাঙ্গেল আর পি এন ইজ ইকুয়াল টু কি? সিপিএফ, মানে এই অ্যাঙ্গেল সিপিএফ। এটা আরপিএন মানে কি? আর এইটা মানে সমান সমান, এটা সমান সমান আর, এটা সমান সমান আই ছিল, তাই না? আর আই সমান সমান যেহেতু আর, তাহলে আমরা বলতে পারছি যে অ্যাঙ্গেল পিসিএফ আর সিপিএফ একই, পিসিএফ সমান সমান সিপিএফ বলতে পারছি, পিসিএফ আর সিপিএফ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। একই রকম ভাবে, খুব একই রকম ভাবে দেখো এই দুটো কোণ সমান হয়েছে, ত্রিভুজটার পিসিএফ এই যে ত্রিভুজটা রয়েছে তার এই দুটো কোণ সমান, তার মানে এই যে দুটো বাহু অবশ্যই কি হবে? সমান হতে হবে। তার মানে পিএফ সমান সমান এফসি, পিএফ সমান সমান এফসি, ঠিক আছে, একই রকম ভাবে, ঠিক আছে। তাহলে পিএফ সমান সমান এফসি, তাই তো। এবং একদিন লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে দেখো একই রকম ভাবে উন্মেষটা যদি ক্ষুদ্র হতো, অর্থাৎ কার্ভেচারটা যদি ছোট হতো, তাহলে পি বিন্দু আর ও বিন্দু কাছাকাছি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? যে পিএফ আর এফও পরস্পরের কি হবে? সমান হতে হবে। তার মানে পিএফ সমান সমান এফও বলতে পারছি। এই পর্যন্ত ঠিক আছে। আর এফও সমান সমান কি জানি আমরা? এফ জানি, তাই না? তার মানে এফও সমান সমান এফ জানি, তাহলে পিএফ সমান সমান কি হবে? এফ হবে। আর পিএফ কার সঙ্গে সমান? এর সঙ্গে সমান, তার মানে অর্থাৎ এফসির সঙ্গে সমান, তার মানে এফসি সমান সমান কি হতে হবে? এফ হতে হবে। তার মানে বলতে পারি পিএফ সমান সমান এফসি সমান সমান কি হবে? এফ হতে হবে। অর্থাৎ এই সিও মানে কি? আর, আমি কোথায় এখানে করি, ঠিক আছে। সিও মানে কি আমার? আর, অর্থাৎ এফও প্লাস এফসি, এফও প্লাস এফসি, তাই তো। দুটোই সমান সমান কি হবে? কার সঙ্গে সমান? ফোকাস দূরত্ব এফ এর সঙ্গে সমান, তার মানে 2f বলতে পারছি। আর সিও মানে কি? ক্যাপিটাল আর ধরেছিলাম না বক্রতা ব্যাসার্ধ, আর সমান সমান 2f, এখান থেকে আমরা প্রমাণ করে দিলাম। খুব ইজি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমাদের গোলীয় দর্পণে কি করে প্রতিবিম্ব গঠন করে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।